অনেকদিন থেকে একটা কথা শোনা যাচ্ছিল, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। ভারতে অনেক নেতাকর্মী অবস্থান করছেন। সেই 24-এর 5 আগস্টের সরকার পতনের পরে ভারতে অনেকেই পালিয়ে গেছেন। শেখ হাসিনা 5 তারিখে দুপুরের পরে ভারতে যখন উড়াল দেন, তারপরে শীর্ষ নেতাদের থেকে শুরু করে নিচের সারির অনেক নেতাকর্মী তারা পর্যায়ক্রমে ভারতে চলে যান। অনেক দিন পরে, প্রায় 3 মাসেরও বেশি সময় পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা ওবায়দুল কাদেরের মুখেই শুনেছি বিভিন্নভাবে। গতকালকে হঠাৎ করে একটা পোস্ট দেখলাম, একটা নিউজ দেখলাম, মানে নিউজ না, একটা পোস্ট। এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন এরকম যে ওবায়দুল কাদেরকে ওই 5 আগস্টে বাঁচিয়েছিলেন কিংবা রক্ষা করেছিলেন সার্জিস আলম, এরকম পোস্টও দিয়েছেন। যাই হোক, সেই বিতর্কে যেতে চাই না, হতেও পারে নাও হতে পারে। যে কথা বলছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার যে নির্দেশ শেখ হাসিনার ছিল, তারপরে বিভিন্নভাবে গণমাধ্যমে উঠে আসছিল যে অনেকেই দেশে ফিরছেন এবং আত্মসমর্পণ করছেন, আদালতের মাধ্যমে কারাগারে যাচ্ছেন, কারণ তারা জানেন যে কারাগারে গেলে মাস তিনিকের মধ্যে হয়তো জামিন হয়ে যাবে, জামিনের পরে তারা মাঠে সরব হবে। এবার যেটা দেখা গেল, গতকালকে গাজীপুরে ছাত্রলীগের একটা বড় মিছিল হয়েছে, শোডাউন হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম, সামান্য একটু আলোচনা করেছিলাম। কিন্তু সেখানে যে বড় ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ভারতে পালিয়ে থাকা ছাত্রলীগের একজন নেতা, গাজীপুরের একজন নেতা, তিনি ফিরেছেন দেশে। ফেরার পরপরই তিনি গাজীপুরে এরকম একটা বড় শোডাউন করেছেন এবং যেখানে তিনি বলেছেন যে গাজীপুরে এখন থেকে শেখ হাসিনার আইন চলবে। কোন দিকে, কোন পথে এগোচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ? এভাবে কি মানে এই গাজীপুরের নেতাই শুধু, নাকি সারা বাংলাদেশে অনেকেই ফিরেছেন যারা এখন মাঠ গরম করার কাজে নেমে পড়েছেন অথবা পড়বেন? চলুন গাজীপুরের এই খবরটা নিয়ে একটু আলোচনা করে পারিপার্শ্বিক অবস্থা বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম গাজীপুরে দেশে ফিরেই, ভারত থেকে দেশে ফিরেই একটা বড় শোডাউনের নেতৃত্ব এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অনেক কথা শোনা যাচ্ছে গণমাধ্যমে তাকে কেন্দ্র করে। কে তিনি? গণমাধ্যমে যেটা বলছে, এই শিরোনামটা, ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভারত থেকে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঘোষণা, গাজীপুরে হাসিনার আইন চলবে। গাজীপুরকে তিনি মানে শেখ হাসিনার আইনে চালাবেন এরকম বক্তব্য দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 বছর ভারতে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বাধীন শতাধিক নেতাকর্মী। নাসির মোড়ল তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতে পালিয়েছিলেন। জুমার নামাজের পর গাজীপুর মহানগরের উত্তরের শেষ সীমানা ও সদর উপজেলা দক্ষিণের শেষ সীমানায় এই মিছিলটা হয়েছে। গাজীপুর মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, 2 থানার একেবারে সীমান্ত ঘেঁষে তারা এই বিক্ষোভ মিছিল করেছে। মহাসড়কে অল্প সময় ছিল, তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে, এমনটা ওসি জানিয়েছেন। নাসির মোড়লের নেতৃত্বে 2 মিনিট 32 সেকেন্ডের ওই মিছিলটি ফেসবুকে লাইভ করা হয়। ফেসবুকে তারা লাইভও করেছেন। শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখার সভাপতি মাহবুবুর রহমান ঝলক সরকার তার ফেসবুক আইডি থেকে সেটা লাইভ করেন। এতে দেখা গেছে নাসিরের নেতৃত্বে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, মহাসড়কে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তিনি, নাসির মোড়ল। 2024 সালের 5 আগস্টের পর আত্মগোপনে থেকেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা ও সমালোচনায় থাকেন এই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। কিছুদিন আগে কলকাতায় তাকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা গিয়েছিল। মহাসড়কে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই ছাত্র দলের নেতাকর্মীরা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ করেন। পরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি
সোহাগ হোসেনের নেতৃত্বে হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা শোডাউন করেন, মিছিল করেন। এদিকে নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রামপুরা টিভি সেন্টারের 3 নম্বর গেট এলাকায় বিক্ষোভ মিছিল করে কারাবন্দীদের মুক্তি এবং তুরাগে নেতাকর্মীদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। ঢাকাতেও একাধিক মিছিল হয়েছে গতকালকে, কিন্তু গাজীপুরে এই নাসির মোড়লের ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের তথ্য মতে তারা বলছে যে নাসির মোড়ল এই মানে আয়োজন, এই নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি ঘোষণা করেছেন যে গাজীপুরে এখন থেকে শেখ হাসিনার আইন চলবে। আইন কি কখনো কোনো ব্যক্তির আইন হতে পারে? শেখ হাসিনার আইন বলে তো কোনো আইন নেই, আইন তো বাংলাদেশের আইন। শেখ হাসিনাকে আলাদাভাবে আইন করবেন যে আইনে গাজীপুর শাসিত হবে? হয়তো রাজনীতিতে অনেক কথাই তো অনেকে বলেন, এটা তো খুবই সামান্য একটা কথা। অনেক মানে রোমহর্ষক কথাবার্তাও রাজনীতিতে আমরা শুনি, মাঠ গরমের যে সুর। আদতে রাজনীতির ময়দানে, মিছিলে, স্লোগানে, সমাবেশে যে বক্তব্যগুলো দেয়া হয় সেগুলো প্রায় সবগুলোই অতিরঞ্জিত। কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে, তাহলে প্রশ্ন জাগে শেখ হাসিনার যে নির্দেশ, আমরা জেনেছিলাম যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তার নেতাকর্মীদের দেশে ফিরতে, দেশে ফিরে আত্মসমর্পণ করতে, কারাগারে যেতে এবং তারপরে জামিন নিয়ে বাইরে এসে দলের কার্যক্রমে সক্রিয় হতে, সেই ধারা কি তাহলে ব্যাপকভাবে শুরু হয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। আর যারা দেশে ফিরছেন তাহলে সরকার টের পাচ্ছে না কেন? এটাও একটা বড় প্রশ্ন। নাসির মোড়ল কি অবৈধ পথে গিয়েছিলেন, আবার অবৈধ পথেই কি দেশে ফিরেছেন, তা যা মানে যেটা সরকার জানতে পারেনি? আমাদের কাছে যে তথ্য আছে তাতে সরকারের তো একটা বড় লিস্ট, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা বড় লিস্ট সমস্ত বিমানবন্দর কিংবা স্থলবন্দরে দেয়া আছে। বৈধ পথে যাতায়াতের ক্ষেত্রে যাকেই পাওয়া যাবে তাকেই আটকে দেয়া হবে পাসপোর্ট দেখার পর। এরকমটা অনেক হয়েছে, অনেক হয়েছে। শীর্ষ নেতা থেকে শুরু করে নিম্ন স্তরের নেতা কর্মীদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এটা হয়েছে। কিন্তু নাসির মোড়লের ক্ষেত্রে সেটা হলো না কেন? তাহলে নিশ্চয়ই নাসির মোড়ল গিয়েছিলেনও মানে ব্যাকডোর দিয়ে, এসেছেনও বোধহয় ব্যাকডোর দিয়ে। কিন্তু তিনি এই কাণ্ড করার আগে আত্মসমর্পণ করে জেলে গিয়ে তারপরে জামিন নিলে ভালো হতো, নাকি এভাবেই চলবে? এখন যেটা হবে, যেটা পরিণতি হবে আমার ধারণা সেটা হচ্ছে যে নাসির মোড়ল যে কোনোভাবে যদি গ্রেপ্তার হন তাহলে সরকার আর তাকে জামিন দিবে না। অবশ্য প্রশ্ন জাগতেই পারে যে জামিন কি সরকারের হাতে? প্রফেসর ইউনূসের আমলে এই প্রশ্ন তো আমরা সমাধান হতে দেখেছি, জামিন আসলে কার হাতে? প্রশ্ন সেখানে যে প্রফেসর ইউনূস যেভাবে আদালতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, বর্তমান সরকারও কি সেইভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে জামিন আটকে যাবে। আমরা প্রত্যাশা করব যে সেই ধরনের কোনো কিছু করবে না, কারণ বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের একটা বড় অভিযোগ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে তারা আদালতকে মানে প্রভাবিত করেছে এবং প্রভাবিত করে বিএনপির নেতা কর্মীদের জামিনে বাধা দিয়েছে এবং বহুদিন কারাগারে রেখেছিল। একই কাজ, মানে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে একই কাজ নিশ্চয়ই তারা করবে না। তা যদি করে তাহলে তো একই রকম হয়ে গেল, মানে তারা অপরাধী ছিল তাহলে বিএনপিও অপরাধী হয়ে যাবে। ব্যাপারটা সেরকমই। যদিও বাংলাদেশের রাজনীতিতে ওই মানে স্বচ্ছতার কালচার এখন পর্যন্ত আমরা দেখিনি যে আমাকে আক্রান্ত করেছে বলে আমি যে আক্রান্ত অন্যজনকে করব না, সেই থিওরিতে রাজনীতি খুব একটা চলে না। যদিও একটা আশার বাণী শুনেছিলাম বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে তিনি বিদেশি সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি চাইলে তো প্রতিশোধ নিতে পারি, কিন্তু প্রতিশোধ নিয়ে দেশের কি লাভ হবে? যদি এই থিওরিতে বিএনপি চলে তাহলে বিএনপি একটা নতুন উদাহরণ হয়তো তৈরি করতে পারবে। জানি না কি হতে চলেছে। নাসির মোড়ল আলোচনায় চলে এসেছেন। অনেকে ফেসবুকে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা তাকে হিরো হিসেবে সামনে আনার চেষ্টা করছে এবং এই হিরো হিসেবে সামনে আনার চেষ্টাটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে কিনা সেটাই বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন। আস্তাগফিরুল্লাহ বলতে হয়। যেই নিউজটা আমার সামনে, যেটা নিয়ে আলোচনা করতে বসছি, আস্তাগফিরুল্লাহ বলা ছাড়া আর কোনো জায়গা দেখি না আমি। দেখেন, এই জুলাই আন্দোলনের পরে 25 আগস্টে এই জুলাই আন্দোলন নিয়ে আমাদের অবস্থানটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমরা আওয়ামী লীগ সরকারের সমস্ত ভুল, অন্যায়, অপশাসন, ইভেন 18-24 নির্বাচন, এইসব নিয়ে আমরা যেই অবস্থান আমাদের জারি রেখেছিলাম,
এবং এর জন্য আমাদেরকে কি কি ভেতরে ভেতরে মূল্য দিতে হয়েছে আপনারা দর্শকদের কাছে কখনো এগুলো নিয়ে বর্ণনা করিনি। কর্মক্ষেত্রে মূল্য দিতে হয়েছে, ব্যক্তিগত জীবনে মূল্য দিতে হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে সেই ঢাকা শহরের ভয়ঙ্কর রকম এক নতুন রাজনীতি, গুন্ডা রাজনীতির জন্মদাতা সম্রাট আওয়ামী লীগের, তার প্রভাব ঢাকা শহরে ছিল না এমন কোনো জায়গা নেই। সেই সম্রাটের বিরুদ্ধে, ছাত্রলীগের গোলাম রব্বানির বিরুদ্ধে, এদের বিরুদ্ধে কত কিছু নিয়ে আলোচনা করেছি। আওয়ামী লীগের ভোট ডাকাতির নির্বাচন নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই জুলাই আন্দোলনের পরে যা দেখেছি সেটা আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ অনেক গুণ বেশি। যে লুটপাট, মব, অপশাসন, অন্যায়, অবিচার হয়েছে দেশটার মধ্যে এই জুলাইয়ের নাম দিয়ে, এবং এরা জুলাইয়ের ব্যবসা করার জন্যে নিজেরা প্রথমে চেষ্টা করলো একটা অরাজনৈতিক সংগঠন দিয়ে ব্যবসাটা জমজমাট করার জন্য, পারলো না। শেষ পর্যন্ত গিয়ে তারা রাজনৈতিক দল করলো জুলাইয়ের ব্যবসা জমজমাট করার জন্য। সেই রাজনৈতিক দলের নাম এনসিপি। এই এনসিপির লোকজন মানুষকে মব করে মেরেছে, মরার পরেও মানুষকে এখন শান্তি দিচ্ছে না। সেরকম একটা খবর আপনারা দেখেন একটু। ছাত্র শক্তির নেতার মামলায় 4 মৃত আওয়ামী লীগ নেতা আসামি। একটা কথা বলে না যে কবরে গিয়েও শান্তি দিব না, কবরে গিয়েও শান্তি নেই। এরা আওয়ামী লীগের নেতাদের এখন কবরে গিয়েও শান্তি দিবে না। এবং কতটা একটা দেশে সম্ভব যে মৃত 4টা মানুষের নামে এক মামলায় আসামি করা হয়। আগ্নেয়াস্ত্র সহ সড়ক অবরোধ বাধা দেওয়ায় ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু সহ 248 জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। গত 10 ও 16 জুন আসামিরা এই ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। 80-85 বছর বয়স্ক একটি মানুষ ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে অভিযুক্ত। মানে আর কোন দেশে বাস করতে হবে আমাদেরকে? তবে আসামিদের মধ্যে 4 জন মৃত আওয়ামী লীগ নেতার নাম থাকায় বিষয়টি প্রকাশ হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ছাত্র শক্তির ওই এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মরজুক আব্দুল্লাহ। বিচারক SM শরীয়তুল্লাহ অভিযোগ আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃত ওই 4 আসামি হলেন খন্দকার রেজাউর রহমান, 225 নম্বর আসামি HM হাফিজুর রশিদ শিবলি, 198 নম্বর আসামি আবুল ফারাক হুমায়ুন এবং আলী হাওলাদার। তারা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা এবং মামলার 3-5 বছর আগে মারা গেছেন। মামলার 3 থেকে 5 বছর আগে মারা গেছে লোকগুলা। তাদেরকেও মানে যখন জুলাই আন্দোলনের নামও নাই, কিছু নামগন্ধ নাই, এই ঘটনা যে ঘটনা আছে এই ঘটনারও নামগন্ধ নাই, তার থেকে 3-5 বছর আগে, 3 থেকে 5 বছর আগে মারা গেছে লোকগুলা, সেগুলো এখন আসামি। মামলায় উল্লেখ করা হয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে চলতি বছরের 10 ও 16 জুন সড়ক অবরোধ মিছিল করেছেন, ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রোল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশের শান্তি শৃঙ্খলা। ভেবে দেখেন তো, 4টা মানুষ মারা গেছে, মৃত 4টা মানুষ, তাদের পরিবার যদি দেখে যে এরা কবরে শোয়া রেখে আসছিল, কিন্তু সেই লোকগুলা রাস্তার মধ্যে ককটেল মারতেছে, ইট নিক্ষেপ করতেছে, দৃশ্যটা কেমন না? আত্মীয় স্বজনের কাছে কেমন লাগবে? পুলিশ জানিয়েছে মামলার যে তারিখের ঘটনার কথা উল্লেখ করেছেন ওই দিন কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, কোনো ঘটনাই ঘটেনি, মামলা হয়ে গেছে। এর আগে গত বছরের 14 মে 247 জনের নামে মামলা করেছিলেন তিনি। মারজুক তখন বৈষ্ণবী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক সমন্বয়ক ছিলেন। সে সময় তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে। এই নিউজ আমলটা পুরোটা ধান্দাপানি করছে। এখন বিএনপি আমল, এই বিএনপি আমলে এরা এই ধান্দাপানি, ব্যবসায়িক মামলা, মাল কামানোর মামলা, টাকা কামানোর মামলা, সেগুলো অব্যাহত রেখে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।